রাতে ডিনার করার সময় আব্বুকে বললাম, আব্বু এসবের কি প্রয়োজন ছিল? আব্বু বলল, দেখ বাবা, আমার শরীরটা বেশ খারাপ, কখন কি হয়ে যায় বলা যায় না। আমি বললাম, আর কখনো এসব কথা বলবা না, তোমার কিছু হলে আমি কি করে থাকবো? আব্বু বলল, আচ্ছা বাবা ঠিক আছে, আর কখনো বলবো না। এবার খুশি তো? আমি বললাম, আব্বু, আর তুমি এখন থেকে রেস্ট আর অফিসে একটা এমডি পোস্টের সার্কুলার ছাড়ো। আব্বু বলল, ঠিক আছে। আব্বুর সাথে কথা বলে রুমে আসলাম, ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে আব্বুর থেকে বিদায় নিয়ে কলেজে আসলাম। কলেজ শেষ করে বাসায় আসলাম, এসে দেখি আব্বু এখনো আসেনি। আব্বুকে ফোন দিলাম আমি, আসসালামু আলাইকুম আব্বু, কোথায় আসছো? আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা, এই তো আমি অফিসে। কেন, বাসায় কখন আসবে? বিকেলে আসবো। আচ্ছা। এভাবে চলে গেল 4 মাস। আব্বুর শরীরটা বেশ খারাপ, হার্টের রোগী। কলেজে ক্লাস করতেছিলাম, এমন সময় আব্বুর পিএ আমার কাছে ফোন দিয়ে হাসপাতালে যেতে বলল। আমার বুকের ভিতর দুকবুক শুরু হয়ে গেল। আমি বাইক নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখি আব্বুর পিএ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আব্বুর কি হয়েছে? সে বলল, স্যার অফিসে বসে কাজ করতে করতে স্ট্রাক করে, দ্রুত হাসপাতালে নিয়ে আসলে আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। আমি আব্বুর পিএর সঙ্গে যে রুমে আব্বুকে শিফট করা হয়েছে সেখানে গেলাম। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বুর পাশে উকিল বসে আছে, তার মুখে অক্সিজেনের মাস্ক লাগানো আছে। আব্বু আমাকে দেখতে পেয়েই হাত দিয়ে ইশারা করে আমাকে কাছে ডাকলো। আমি আব্বুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কান্না করতেছি। আব্বু তার মুখের মাস্কটি খুলে দিতে বলল। খুলে দেওয়ার পরে আব্বু তার মুখের মাস্কটি খুলে দিতে বলল। খুলে দেওয়ার পরে আব্বু আমাকে কপালে চুমু খেয়ে বলল, এই পাগল ছেলে, কান্না করিস কেন? একদমই কান্না করবি না। আর উকিল সাহেব, আপনি আমার সকল সম্পত্তি আমার ছেলের নামে ট্রান্সফার করে দেন। উকিল বলল, আচ্ছা স্যার। তারপর আমার আব্বুর সব সম্পত্তি আমার নামে উকিল ট্রান্সফার করে দিল। হঠাৎ আব্বুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তারকে ডাকতেই ডাক্তার এসে আব্বুকে আইসিইউতে নিয়ে গেল। আমি অঝরে কান্না করতেছিলাম। এতক্ষণে হসপিটালে সব স্টাফরা চলে আসছিল আর আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু কোনোভাবেই আমি কান্না থামাতে পারতেছিলাম না। একটু পরে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারের মুখের দিকে তাকিয়ে একটু পরে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আমি বিষণ্ণতার ছাপ দেখতে পেলাম। আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, আমার আব্বু কেমন আছে? এটা বলে কান্না করতেছিলাম। ডাক্তার চুপ করে মাটির দিকে তাকিয়েছিল। আমি বললাম, কি হলো ডাক্তার, বলুন আমার আব্বু কেমন আছে? আমার আব্বুর কিছু হয়নি তো? এটা বলতেছিলাম আর কান্না করতেছিলাম। তখন ডাক্তার বলল, সরি, আমরা স্যারকে বাঁচাতে পারলাম না। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি অজরে কান্না করতেছিলাম। আমি বললাম, আব্বু। তারপর আমার কিছু মনে নেই। আমি জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আর আমার অফিসের আর কলেজের সকল বন্ধুরা আমার পাশে বসে আছে। আমার চোখ খোলা দেখে নাহিদ বলল, দোস্ত, এটা ভাগ্যে ছিল। আমি বললাম, আমি আব্বুর কাছে যাব, আমাকে আব্বুর কাছে নিয়ে চল। রিমন বলল, শান্ত হ। আমি বললাম, না, আমি আব্বুকে দেখব। শেষে ওরা আমার জোরাজোরিতে আব্বুর কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে বলল, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আপনার মাথায় সমস্যা হবে। বন্ধুরা বলল, ঠিক আছে স্যার, আমরা দেখতেছি। আব্বুর কাছে গিয়ে দেখি আব্বুকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমি দৌড়ে গিয়ে মুখের কাপড় খুলে দিয়ে কান্না করতে করতে বলতেছিলাম, আব্বু, তুমি আমাকে একা করে কেন ছেড়ে চলে গেলে? কি আমাকে আদর করবে? কি আমাকে তুলে খাওয়াবে? কি আমাকে আদর করে বাবা বলে ডাকবে? কি আমাকে শাসন করবে? কেন আমাকে একা রেখে চলে গেলে? আমি এটা বলে কান্না করতেছিলাম। রিমন আর রাকিব এসে আমাকে আব্বুর কাছ থেকে সরিয়ে নিল। রিমন বলল, দেখ ভাই, এটা ভাগ্যে ছিল, এটা মেনে নিতে হবে। আর সময় নষ্ট না করে স্যারের দাফনের কাজ শেষ করি। আমি বললাম, চল। এরপরে আব্বুর জানাজা করিয়ে দাফন শেষ করলাম। অবশ্য আমি জানাজার নামাজ পড়িয়েছি। আব্বুর দাফন কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসলাম। আমার সাথে থাকার জন্য রিমন, নাহিদ আর রাকিব আসলো আমার বাসায়। বাসায় এসে নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম না। যেখানেই যাই সেখানেই আব্বুকে খুঁজে পাই। যাই হোক, রুমে গিয়ে শুয়ে পড়লাম। বন্ধুরা খাবার জন্য জোর করলো, কিন্তু আমি খেলাম না। রাতটা কোনো মতে পার করলাম। ফজরের আজান শুনে মসজিদে গেলাম। নামাজ পড়ে এসে আব্বুর কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করে আসলাম। প্রিয়জন হারানোর দুঃখ নিয়ে কেটে গেল 15 দিন। এখন আমি কিছুটা স্বাভাবিক আর অফিসের জন্য একটা এমডি রেখেছি। এভাবে চলে গেল 2 মাস। কয়েকদিন আগে থেকে ক্লাস করতে শুরু করে দিচ্ছি। আজকে সকালে অফিসে গেলাম।
অফিসে গিয়ে সবার সাথে দেখা করে এমডির কেবিনে গেলাম হিসাব বুঝে নেওয়ার জন্য। মাঝে মাঝেই আমি আসি হিসাব বুঝে নেওয়ার জন্য। অফিস থেকে কলেজে গেলাম, ক্লাস করে বাসায় ফিরলাম, গোসল করে মসজিদে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আব্বুর কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করলাম, লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বাসায় কাজের জন্য একটা বুয়া মানে একটা খালা আছে। কয়েকদিন আগে এক সন্ধ্যায় রেল স্টেশনে গেছিলাম, সেখানে দেখি একজন বৃদ্ধা মহিলা মাথা হেলে কান্না করতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? মহিলাটি বলল, বাবা, এই শহরে আমি আমার ছেলের বাসায় থাকতাম, কিন্তু বউয়ের কথা শুনে আজকে সে আমাকে বাসা থেকে বের করে দিছে। এটা বলতেছিল আর কান্না করতেছিল। মানুষ কতই নিষ্ঠুর, তাই না? বউয়ের কথা শুনে নিজের গর্ভধারণী মাকে বাসা থেকে বিতাড়িত করলো। হায় রে মানুষ, ধিক্কার জানাই সেই সব সন্তানকে। হ্যাঁ, মা বৃদ্ধ হয়েছে, উল্টাপাল্টা কথা বলতে বা হিসাব করতেই পারে, তাই বলে নিজের মাকে বাসা থেকে বের করে দেওয়া? আমি বললাম, কোথায় থাকবেন এখন? মহিলা বলল, রাস্তার পাশে থেকেই রাত কাটাবো। আমি বললাম, আপনাকে রাস্তায় থাকতে হবে না, আমার বাসায় চলুন। মহিলা বলল, না বাবা, তোমার বাসায় গেলে তোমার মা বাবার সমস্যা হবে। আমি বললাম, আমার বাবা মা কেউ নেই, চলুন। তারপর থেকে এই মহিলা আমার বাসায় থাকে, আমি কাজ করতে না দিলেও করে। যাই হোক, এবার বাস্তবে ফিরি। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালে গেলাম, কারণ আমার মাঝে মাঝে মাথার সমস্যার জন্য চেক আপ করাতে হয়। চেক আপ করে ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আসি। হাসপাতাল থেকে বাইরে এসে দেখি একটা মেয়ে, আনুমানিক বয়স 17 থেকে 18 হবে, চেয়ারে বসে কান্না করতেছে। আমি মেয়েটিকে বললাম, কি হয়েছে আপু? মেয়েটি বলল, আমার আম্মুর ব্রেন টিউমার হয়েছে, হঠাৎ করে আজকে বেশি অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার আমার আম্মুকে দেখে বলল আম্মুর অপারেশন করা লাগবে, আর এজন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। টাকা ছাড়া আম্মুকে অপারেশন করাবে না, আর ডাক্তার বলল অপারেশন ছাড়া আম্মুকে বাঁচানোও যাবে না। এটা বলতেছিল আর কান্না করতেছিল। আমি বললাম, আপু তুমি কোনো চিন্তা করো না, তোমার আম্মুর অপারেশন হবে, তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। আমার কথা শুনে মেয়েটির চোখে মুখে খুশির আভা দেখতে পেলাম। মেয়েটি বলল, সত্যি আপনি আমার আম্মুর অপারেশন করাতে টাকা দিবেন? আমি বললাম, আপু, তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। মেয়েটি বলল, চলুন। মেয়েটির সাথে ওর মায়ের কাছে গেলাম, গিয়ে দেখি একটা বেডে শুয়ে রাখা হয়েছে, চোখ বন্ধ করে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। তারপর আমি চলে আসলাম ডাক্তারদের কেবিনে। কিছু ডাক্তার বসে নাস্তা করতেছে আর টিভি দেখতেছে। এটা দেখে প্রচুর পরিমাণ রাগ উঠলো। ওই রোগীটার আশেপাশে কোনো ডাক্তার বা নার্স নেই। একটা মানুষ মৃত্যু সজ্জায় মৃত্যুর প্রহর গুনতেছে, আর ডাক্তাররা তাদের রুমে বসে নাস্তা করতেছে। আজ যদি এই মানুষটা ধনী বা কোনো প্রভাবশালী হতো, তাহলে হয়তো ওই রুমটাতে ডাক্তারের সিরিয়াল পড়ে যেত। শুধু বাধাটা কোথায় জানেন? সো গাইস, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। শুধু বাধাটা কোথায় জানেন? বাধাটা হলো সম্পদে। ওই মহিলাটার যদি অর্থ সম্পদ থাকতো, তাহলে আর বাধাই থাকতো না। একটা ডাক্তার উচ্চ ডিগ্রি অর্জন করে এসে যদি একটা মানুষকে এই অবস্থায় রেখে দিতে পারে, তাহলে তাদের মনুষ্যত্বটা কোথায়? আমাকে দেখে যেই ডাক্তার আমাকে চেক আপ করায়, তিনি আমার কাছে আসলেন, বললেন, স্যার আপনার কোনো সমস্যা হয়েছে কি? আমি বললাম, সমস্যা আমার না, সমস্যাটা হলো আপনাদের। ডাক্তার বলল, কেন, কি হয়েছে স্যার? আমি বললাম, কি হয়েছে মানে 132 নাম্বার কেবিনে যে ব্রেন টিউমারের রোগী আছে, আপনারা তাকে একা রেখে এখানে বসে নাস্তা করতেছেন। আমি এগুলো বলতেছিলাম আর একদম রেগে গেছিলাম। ডাক্তার বলল, আসলে স্যার আমরা ওনাকে 2 লক্ষ টাকা আনতে বলছিলাম, কিন্তু আনি নাই, এজন্য আমরা ওই রোগীকে ওটিতে নেইনি। আমি বললাম, এই আপনাদের মানসিকতা, একজন রোগী মৃত্যু সজ্জায় আছে আর আপনারা সি। ডাক্তার বলল, সরি স্যার। আমি বললাম, দ্রুত ওই রোগীকে অপারেশন করার ব্যবস্থা করুন। ডাক্তার বলল, ওকে স্যার। এরপর কয়েকটি ডাক্তার মিলে ওই মহিলাকে ওটিতে নিয়ে গেল, আর আমি মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছি। আমি মেয়েটিকে বললাম, আপু তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম নেহা। আমি বললাম, খুব সুন্দর নাম তোমার, কান্না করো না, তোমার আম্মু সুস্থ হয়ে। নেহা বলল, ভাইয়া আমার আম্মু ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে। আমি বললাম, কে বললো কেউ নাই? আমি আছি। নেহা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল। ও, আপনাদের তো বলাই হয়নি, এই হাসপাতালটা হলো একটা বেসরকারি হাসপাতাল, আর এই হাসপাতালের মালিক এবং প্রতিষ্ঠাতা আমার আব্বু। আর এখান থেকে যা কিছু আয় হয় তা এতিমখানায় দান করি, তবে এটার মালিক বর্তমানে আমি। যাই হোক, নেহাকে নিয়ে আমি ওটির দরজার পাশে সোফায় বসে আছি। একটু পরে ডাক্তার বের হয়ে এসে বলল, স্যার
আপনাকে আর এই মেয়েটিকে পেশেন্ট ভিতরে ডাকতেছে। আমি নেহাকে নিয়ে ওটিতে গেলাম। মহিলাটি আমাকে ডাকলে আমিও কাছে গেলাম। মহিলাটি আমার হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা আমি জানি আমার হায়াত বেশি নাই, বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। আমি ছাড়া ওর দুনিয়াতে আর কেউ নাই, আর আমি যদি না থাকি তাহলে নেহা মা তুই একদমই কান্না করবি না। আমি বললাম, আন্টি আল্লাহর রহমতে আপনার কিছু হবে না, আর আমি নেহাকে নিজের বোন হিসাবে কাছে রাখবো। আন্টি বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। কথাগুলো কষ্ট করে বলতেছিল। হঠাৎ দেখি আন্টির চোখের পাতাগুলো নামিয়ে নিল। ডাক্তার দ্রুত আন্টির পালস চেক করে বলল, সরি স্যার, উনি মৃত্যুবরণ করছেন, আর ওনার ব্রেন টিউমার লাস্ট স্টেজে যাওয়ার জন্য আমরা বাঁচাতে পারিনি। নেহা ওর মায়ের মৃত্যুর কথা শুনে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। সো গাইস, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। নেহা তার মায়ের মৃত্যুর কথা শুনে মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু তুমি আমাকে রেখে কেন চলে গেলে? আমি কার কাছে থাকবো? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার কেউ নাই, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? এইগুলো বলতেছিল আর কান্না করতেছিল। আমি পিছন থেকে ওর কাঁধে হাত রেখে বললাম, বোন ভাগ্যে যা আছে তাই হবে। আর কে বললো তোর পৃথিবীতে কেউ নাই? আজ থেকে তুই আমার বোন আর আমি তোর ভাই। নেহা আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া আমার সাথেই কেন এমন হয়? বলতে পারবে? জন্মের 1 মাস আগে বাবাকে হারিয়েছি, কোনোদিন বাবার আদর পাইনি, বাবার কোলে চড়ে কোনোদিন ঘুরে বেড়াইনি। ছোটবেলায় স্কুলের সবার বাবা এসে সবাইকে নিয়ে যেত, কিন্তু আমি স্কুলের গেটে সবসময় তাকিয়ে থাকতাম, কখন আমার বাবা এসে আমাকে নিয়ে যাবে। সবসময় ভাবতাম এই বুঝি আমার বাবা এসে আমাকে কোলে তুলে বলবে, মামুনি তুমি কান্না করো কেন, এই দেখো তোমার বাবা চলে আসছে। কিন্তু কোনোদিন এই আশা পূরণ হলো না। আর আজ আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেল। কে আমার মাথায় তেল দিয়ে বলবে, নেহা তোর চুলগুলো খুবই সুন্দর, কে আমাকে তুলে খাওয়াবে? কেন এমন হলো ভাইয়া? এগুলো বলতেছিল আর কান্না করতেছিল। আমি কি বলে যে সান্ত্বনা দিব সেই ভাষায় হারিয়ে ফেলছিলাম। চারিপাশে তাকিয়ে দেখি ডাক্তার সহ নার্সদের চোখে পানি টলমল করতেছে। আমি নিজেকে সামলে নিয়ে নেহার চোখের পানি মুছে দিয়ে বললাম, দেখ বোন, যা হবার তাই হয়ে গেছে, আর কান্না করলেও তা ফিরে আসবে না। আন্টি তো তোকে নিষেধ করলো কান্না করতে, তারপরেও যদি কান্না করিস তাহলে তো আন্টির কথা রাখতে পারলি না। প্লিজ বোন আমার, কান্না করিস না। নেহা বলল, সরি ভাইয়া, আর কান্না করব না। আমি বললাম, এই তো সুন্দর বোন আমার। তারপর নেহাকে ওর আম্মুর মুখটা শেষবারের মতো দেখালাম। নেহা শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। নেহাকে আমার বাসায় রেখে খালার সাথে পরিচয় করিয়ে দিলাম। এরপরে আমার বন্ধুরা মিলে আন্টির দাফনের কাজ সেরে ফেললো। দাফনের কাজ শেষ করতে করতে রাত 8টা বেজে গেল। বন্ধুদের বিদায় দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি নেহা খালার রুমে মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখে কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, আপু তুই ডিনার করবি না? নেহা বলল, না ভাইয়া, ভালো লাগতেছে না। আমি বললাম, তা বললে তো হবে না আপু, চল তোকে খাইয়ে দেই। তারপর নেহাকে ডাইনিং টেবিলে নিয়ে এসে আমি ওকে নিজের হাতে খাইয়ে দিলাম। ভাত খাওয়ানোর পরে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলাম যাতে রাতে ঘুমাতে পারে। নেহাকে আমার পাশের রুমে নিয়ে এসে শুয়ে দিলাম। তারপর ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। গায়ে একটা কম্বল টেনে দিয়ে রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। ছাদে এসে ভাবতে লাগলাম আমার জীবনের কাহিনীটা কি থেকে কি হয়ে গেল। নিজের পরিবার ছুঁড়ে ফেলে দিল, আর আজকে নতুন একটা পরিবার পেলাম। কি দোষ করছিলাম আমি তাদের কাছে? ছাদে অনেকক্ষণ থাকার পরে নেহার রুমে গেলাম। দেখি নেহা ঘুমিয়ে আছে। রুমটা একটু গরম করতেছে, এসিটা চালু করে দিলাম। আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে নামাজ পড়ে আন্টির কবরের কাছে গিয়ে দোয়া করলাম। বাসায় এসে নেহাকে ঘুম থেকে উঠালাম। ফ্রেশ হয়ে নিচে আসতে বললাম। নেহা নিচে আসতেই আন্টি, নেহা আর আমি একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষ করে বললাম, আপু তোর বাসায় যাই, চল, প্রয়োজনীয় যা কিছু আছে নিয়ে আসি। নেহা বলল, আচ্ছা ভাইয়া। আমি আর নেহা গাড়ি নিয়ে বের হলাম নেহার বাসার উদ্দেশ্যে। নেহার বাসায় পৌঁছে শুধুমাত্র বইগুলো, কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। আমার বাসায় এসে নেহাকে জিজ্ঞেস করলাম, আপু তুই কোন ক্লাসে পড়িস? নেহা বলল, ইন্টার ফার্স্ট ইয়ারে। নেহাকে জিজ্ঞেস করলাম, আপু তুই কোন ক্লাসে পড়িস? নেহা বলল, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি বললাম, আমি যেই কলেজে পড়ি তোকে সেই কলেজেই ভর্তি করিয়ে দিব। নেহা বলল, আচ্ছা ভাইয়া ঠিক আছে।
ভাইয়া তোমার সম্পর্কে কিছু বলো। আমি হাসতে হাসতে বললাম, আমার সম্পর্কে আর কি বলবো, এটা আমার বাসা, আর আমার বাবা কয়েক মাস আগে মারা গেছে, আর আমি এবার অনার্স 3য় বর্ষে। আমার নাম হলো শাহিদ হাসান শাহি। নেহা বলল, আচ্ছা ভাইয়া। আমি রুমে এসে শুয়ে থাকতে ঘুমিয়ে গেলাম। দুপুরে নেহার ডাকে ঘুম ভাঙলো। নেহা বলল, ভাইয়া, ওই ভাইয়া ওঠ। আমি বললাম, আপু তুই যা, আমি উঠতেছি। ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নেহাকে ডেকে নিজের হাতে তুলে ডিনার করালাম। বিকালে নেহাকে নিয়ে শপিং মলে গেলাম। নেহার জন্য প্রয়োজনীয় কাপড় আর খালার জন্য কিছু কাপড় নিলাম, নিয়ে বাসায় আসলাম। নেহাকে নিয়ে ঘোরাফেরা করেই কয়েকটা দিন কাটিয়ে দিলাম, যাতে ওর মনটা ফ্রেশ হয়ে যায়। নেহা এখন মোটামুটি সুস্থ। আর কয়েকদিন আগে খালাকে এসে তার ছেলে নিয়ে গেছে। খালা এখন তার ছেলের কাছেই থাকে। আজকে নেহাকে কলেজে ভর্তি করিয়ে দিলাম। নেহা কিছু বন্ধু বানিয়ে নিল। তারপরে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় আসলাম। পরদিন 2 ভাই বোন একসাথে কলেজে গেলাম। নেহা ওর বন্ধুদের কাছে গেল, আমি আমার বন্ধুদের কাছে গেলাম। আমার আপু বেশ ভালো স্টুডেন্ট। আপুকে রাতে পড়ানো, খাইয়ে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, আর এদিকে আমার অফিসে দেখাশোনা করা, এসব করতে করতে একটা বছর কেটে গেল। নেহা এবার ইন্টার 2nd ইয়ারে, আর আমি অনার্স ফাইনাল ইয়ারে। আমার আপু ভালো ছাত্রী হওয়ায় এবারও ফার্স্ট হয়েছে। পরীক্ষার পর কলেজ ছুটি ছিল, ছুটিটা ভালোই কাটলো 2 ভাই বোন ঘোরাফেরা করতে করতে। কাল থেকে কলেজ শুরু। রাতে 2 ভাই বোন একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আর এখন বুয়া এসে কাজ করে দিয়ে যায়। আপু করতে চেয়েছিল, কিন্তু আমি করতে দেই নাই। নিত্যদিনের ন্যায় সকাল উঠে নাস্তা করে 2 ভাই বোন কলেজে গেলাম। বন্ধুদের কাছে যেতেই আমার বন্ধু ইকবাল বলল, দোস্ত কলেজে নাকি ইংলিশ ম্যাম জয়েন করবে। ইকবাল বলল, দোস্ত কলেজে নাকি একটা ইংলিশ ম্যাম জয়েন করবে। রিয়াদ বলল, শালা তোর তো শুধু মেয়েদের কথা, কোথায় নতুন ম্যাডাম জয়েন করবে, কোথায় নতুন ম্যাডাম প্রাইভেট পড়াবে। ছেলেটা কেবল আসলো, কেমন আছে জিজ্ঞাসা না করে তিনি শুরু করছেন ম্যাডামের কথা। রিয়াদের কথা শুনে আমরা সবাই হেসে দিলাম, আর ইকবাল তো রাগে ফুঁসতেছে। আমি বললাম, দোস্ত এসব বাদ দে তো। ইকবাল, নতুন ম্যাডাম কি ম্যারিড নাকি আনম্যারিড? ইকবাল বলল, আমি কেমন করে বলবো? রিয়াদ বলল, সরি রে দোস্ত, রাগ করিস না প্লিজ, তুই রাগ করলে আজকে আমাদের খাওয়াবি কে? ইকবাল অবাক হয়ে বলল, মানে? আমি বললাম, শালা মানে বুঝিস না, আজকে তোর খাওয়ানোর তারিখ। ইকবাল বলল, ভাই আজকে আমার কাছে টাকা নাই, আজকে আমি পারবো না। সাকিব বলল, পারবি না বললে তো আর আমরা শুনবো না, তুই এর আগে আমার থেকে জোর করে খাইয়েছিলি। ইকবাল করুণ সুরে বলল, ভাই তোরা বোঝার চেষ্টা কর। আমি একটু ভাব নিয়ে বললাম, কোনো বোঝাবুঝি নেই, খাওয়াবি নাকি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে উল্টোপাল্টা কিছু বলতে হবে? ইকবাল বলল, না না, তোকে কিছু বলতে হবে না, আমি রাজি। শালা তোরা বন্ধু নাকি শত্রু? আমি বললাম, এই তো গুড বয়, তুই যা ভাবো ভাব, এখন চল। তারপর আমরা 4 জন মিলে ক্যান্টিনে গেলাম। যাওয়ার পরে 3 জনে ইচ্ছা মতো খেলাম। ইকবাল তো নিজের টাকায় বেশি খাবে না। খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠতেছি, এমন সময় দেখি নেহা আর ওর কয়েকটা বান্ধবী ক্যান্টিনে আসতেছে। আমি বললাম, আপু তুই এখানে কি খাবি? নেহা বলল, ভাইয়া ফুচকা খেতে মন চাইলো তাই আসলাম। আমি বললাম, আচ্ছা তোরা গিয়ে বস, আমি অর্ডার করতেছি। নেহা বলল, না ভাইয়া তুই যা, আমরা খাচ্ছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে রাখ। আমি নেহার হাতে কিছু টাকা দিয়ে চলে আসলাম। সো গাইস, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। আমি নেহার হাতে কিছু টাকা দিয়ে চলে আসলাম। 4 জন মিলে ক্লাসে গেলাম। ক্লাস শুরু হতে পিয়ন এসে বললেন, এই ক্লাসের শেষে প্রিন্সিপাল স্যার নাকি আমাদের হলরুমে যেতে বলছে। ক্লাস শেষ করে আমরা সবাই কলেজের হলরুমে গেলাম। গিয়ে দেখি প্রিন্সিপাল স্যার এখনো আসেনি। আসলে আমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট, প্রায় 250 জন, এজন্য স্যার আমাদের হলরুমে ডাকলেন। যাই হোক, আমরা আমাদের আসনে বসে গেলাম। একটু পরে স্যার আসলেন। আমরা সকলে সালাম দিলাম। স্যার সালামের জবাব দিয়ে বলতে লাগলেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে আমাদের কলেজে একটা ইংলিশ টিচার জয়েন করবে। আমাদের এই কলেজের নীতি অনুযায়ী যদি কোনো টিচার জয়েন করে তাহলে আমরা সেই টিচারকে একটা অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা জানাই। এবারও সেটা ব্যতিক্রম হবে না। সবাই বলল, জি স্যার। আমি বললাম, কবে জয়েন করবে স্যার? প্রিন্সিপাল স্যার বলল, আগামী 22 তারিখে কলেজে একটা প্রোগ্রাম আছে, আর সেই দিন আমাদের নতুন টিচার জয়েন করবে। তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, তোমরা এই কলেজের সিনিয়র, সকল কিছু করার দায়িত্ব তোমাদেরই থাকে। এক কথায় তোমরা এই কলেজটাকে মাতিয়ে রাখো।
আর এইবারের যে অনুষ্ঠান হবে তার আয়োজনও কিন্তু তোমাদেরই করতে হবে। সবাই বলল ঠিক আছে স্যার। এই অনুষ্ঠানের সকল দায়িত্ব থাকবে তোমাদের ক্লাসের ফার্স্ট বয় শাহিদ হাসান শাহির উপর। আর আমি আশা করি যে এই কাজে কোনো অবহেলা করবে না। শাহিদ হাসান দাঁড়াও, তোমার কি এই কাজে কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নাই। প্রিন্সিপাল স্যার বলল তোমার কি এই কাজে কোনো সমস্যা আছে? আমি তোমাকে কিছু কথা বলি আর এভাবেই এই অনুষ্ঠানের সকল কিছু প্রস্তুত করবে। আচ্ছা ঠিক আছে স্যার। এরপরে প্রিন্সিপাল স্যার আমাকে কিছু কথা বললেন যেগুলো করলে অনুষ্ঠানটি ভালোভাবে প্রদর্শিত হবে। স্যারের রুম থেকে বের হয়ে বন্ধু ডিউটি আর কি। প্রতিদিন কলেজ শেষ করে ছুটির পরে নেহাকে নিজের হাতে ফুচকা খাওয়াই। এটা আমারও খুবই ভালো লাগে। এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করে বের হলাম এতিমখানায়। সো গাইস, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। এরপরে দুজনে হালকা নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম এতিমখানায়। আর হ্যাঁ, আমি একটা এতিমখানা তৈরি করছি, সেটা আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে। এতিমখানা তৈরি করার আগে আমি আর নেহা দুজনে বিকালের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম একটা লেকের পাড়ে। সেখান থেকে ফিরে আসতে রাত প্রায় 9টা বেজে গেছিল। আর তখন ছিল শীতকাল। শীতকালে রাত 9টা মানে অনেক রাত। বাইক নিয়ে আসতেছি, হঠাৎ নজরে পড়লো কয়েকটা পথ শিশুর উপর। আমি বাইক নিয়ে ওদের কাছে গেলাম। বয়স হয়তোবা 6-7 এরকম হবে। রাস্তার ধারে শুয়ে আছে আর শীতে কাঁপতেছে। যাদের কাছে আবার প্রচন্ড শীত, যার ফলে সে কাঁপতেছে। এটা দেখে আমি আর স্থির থাকতে পারতেছিলাম না। আমার গায়ের জ্যাকেট খুলে ওই বাচ্চাটাকে পরিয়ে দিয়ে সেখান থেকে সাথে নিয়ে ভিতরে ঢুকলাম। যাই হোক, নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম। গাড়ি থেকে নেমে একটা চকলেটের বক্স হাতে নিয়ে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে আমার মেয়ে মিম দৌড়ে এসে আমার কোলে উঠে বলল, বাবাই তুমি এতে তো। তো গাইস, মিমের এই কথাগুলো যখন আমি পড়ছিলাম তখন আমার প্রচণ্ড হাসি পাইছে। আর ওর এই কথাগুলো আমার বারবার ট্রাইও করা লাগছে। তো যাই হোক, মিমের কথাগুলো তোমরাও এনজয় করো, ওকে? আমি বললাম, হ্যাঁ মামুনি, আমি এসেছি। মিম বলল, আমার জন্য তিনি এতে তো সরি। আমি বললাম, আমার আম্মুর জন্য আমি চকলেট এনেছি। মিম বলল, সত্যি? আমার চুন্দল বাবা কপালে চুমু দিয়ে বলতেছিল। সে আন্টি বলতে গিয়ে বলতেছিল, আন্নি তুমি কেমন আছো? নেহা বলল, ভালো আছি। আমার আম্মুটা কেমন আছে? মিম বলল, আমিও ভালো আছি। আমি বললাম, আম্মু তোমার ভাইয়া আর আপুদের ডেকে নিয়ে আসো। মিম বলল, আচ্ছা বাবাই।
মিম ওদের ডাকতে চলে গেল। অবাক হওয়ার কিছু নেই, মিম আমার মেয়ে। আজ থেকে প্রায় 8 মাস আগে একটা বোরকা আর হিজাব পরা মহিলা এসে ওকে এখানে রেখে যায়। সে কোনো কথা বলতেছিল না, বাচ্চাটিকে আমার কোলে দিয়ে চলে যায়। বাচ্চাটি ছিল খুবই সুন্দর, তখন তার বয়স ছিল 4 মাসের মতো। সে আমার কোলে ঘুমাতো, আর তখন বেশিরভাগ সময় আমি এখানেই থাকতাম। বাচ্চাটির প্রতি আমার এক প্রকার মায়া জমে গেছিল। আস্তে আস্তে বাচ্চাটি বড় হয়, আর তার নাম রাখি মিম। সে ছোটবেলা থেকেই আমাকে বাবাই বলে ডাকে, আর নেহাকে আম্মু না বলে আন্নি আন্টি বলে ডাকে। তার কথাগুলো শুনলে আমার প্রাণ জুড়ে যায়। সেজন্য আমি এখানে দিনে 2 থেকে 3 বার আসি। রাতে এসে মিমকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই। আর এই এতিমখানাটা আমার বাসার পাশেই। একটু পর মিম সবাইকে খাবার খাওয়ার জন্য ডেকে নিয়ে আসলো। ওরা সবাই ছাদে খেলতে গিয়েছিল। মিম এসে আমার কোলে বসলো। দারোয়ান চাচাকে আমার গাড়ির থেকে সেই বিরিয়ানি নিয়ে আসতে বললাম। বিরিয়ানি নিয়ে আসার পর সবাইকে 1 প্যাকেট করে দিলাম। নেহা অন্য বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, আর আমি মিমকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ওদের সবাইকে 5টি করে চকলেট দিলাম। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে খালা ওদের দেখাশোনা করে তার সাথে কথা বলে মিমকে নিয়ে আমার বাসায় আসার জন্য গাড়ির কাছে আসলাম। মিমকে আজ আমার বাড়িতে রাখবো। গাড়িতে ওঠার সময় হঠাৎ করে আমার মাথাটা ঘুরে আসলো। সো গাইস, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। গাড়িতে ওঠার সময় হঠাৎ করে আমার মাথাটা ঘুরে আসলো। এরপর আর আমার কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা রুমে শুয়ে আছি। রুমটা আমার কাছে পরিচিত মনে হলো। চারিপাশে তাকিয়ে বুঝলাম এটা হাসপাতালের রুম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বুঝলাম সকাল হয়ে গেছে। আর কিছু শহরে পাখি যেমন কাক ইত্যাদি পাখি ডাকতেছে। আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখি দুজন আমার 2 হাত ধরে শুয়ে আছে। তারা দুজন হলো নেহা আর মিম। আমি একটু নড়ে উঠতেই নেহা জেগে গেল। আমার দিকে তাকিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, এই পাগলি বোন আমার, কাঁদিস কেন? নেহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, ভাইয়া তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো, কি নিয়ে বাঁচবো, এটা বলতেছিল আর অঝরে কান্না করতেছিল। আমি বললাম, আল্লাহর রহমতে আমার কিছুই হবে না বোন। আমাদের দুজনের কথায় আমার মেয়ের ঘুম ভেঙে গেল। আমার মেয়েও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবাই তুমি থিতা তো। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, হ্যাঁ আমার আম্মুর কাছে থাকলে আমি সবসময় ভালো থাকি। মিম আমার কপালে চুমু খেতে খেতে বলল, তুমি যেন আমারে ঠেলে দেও না, আমি তোমালে থালা বাঁধবো না। তোমার মতো থেউ আমালে থুলে থাওয়ায় না, থেউ আমালে ঘুলতে নিয়ে যায় না। আমারে ঠেলে দিও না বাবাই, এটা বলতেছিল আর কান্না করতেছিল। আমি আর কি বলবো, নিজের কান্নায় ধরে রাখতে পারতেছিলাম না। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে অজস্র চুমু দিতে দিতে বললাম, আমি কখনো আমার আম্মুকে ছেড়ে যাব না। আমার আপু আমার হাত ধরে কান্না করতেছে, আর আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। এরা দুজন আমাকে এত ভালোবাসে, সেটা আজকের দিনটা না আসলে কখনোই বুঝতে পারতাম না। তারা আমার রক্তের কেউ না, তারপরেও তারা আমাকে পাগলের মতো ভালোবাসে। অথচ যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তারাই আজকে আমাকে ছুঁড়ে ফেলে দিল। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। হয়তোবা এটাই দুনিয়ায় টিকে থাকার একটা পরীক্ষা। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমার আপু আর আমার মেয়ে কান্না বন্ধ করলো। এখনো জোরে ধরেই আছে। নেহাকে দেখে মনে হচ্ছে রাতে কিছু মুখে দেয়নি। তাই আমি আপুকে বললাম, আপু তুই মনে হয় রাতে কিছু খাসনি, এখন ফ্রেশ হয়ে নে, আমি খাবার অর্ডার করতেছি। আপু আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। আপু যেতেই ডাক্তার রুমে প্রবেশ করলো। আমি আমার মেয়েকে বললাম, আম্মু তুমি একটু উঠে বসো, তোমার বাবাই উঠে বসবে, ডাক্তার এসেছে। আমার কথা শুনে আমার মেয়ে আমার বুক থেকে উঠে পাশে বসলো। আমি উঠে বসতেই আমার হাত শক্ত করে জড়িয়ে ধরলো। ডাক্তার আমার কাছে এসে বলল, এখন কেমন বোধ করছেন স্যার? আমি বললাম, আলহামদুলিল্লাহ। আমার কি হয়েছিল? ডাক্তার বলল, স্যার আপনি গত কয়েক সপ্তাহ ধরে রেগুলারভাবে চেক আপ করাননি, আর গতকাল মনে হয় আপনি কোনো বিষয়ে উত্তেজিত বা চিন্তিত হয়ে পড়ছিলেন, যার ফলে আপনার ব্রেনে এক প্রকার চাপ পড়ে আর আপনি সেন্সলেস হয়ে পড়েন। আমি বললাম, আমি কি আজকে বাসায় যেতে পারবো? ডাক্তার বলল, হ্যাঁ পারবেন, কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাকে, আর নিয়মিত চেক আপ করাতে হবে। আমি বললাম, ঠিক আছে। নেহা ফ্রেশ হয়ে আসলো। ডাক্তারকে দেখে বলল, কেমন আছেন ডাক্তার? ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? নেহা বলল, আলহামদুলিল্লাহ।
ভাইয়াকে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো? ডাক্তার বলল, হ্যাঁ পারবে, তবে সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কভাবে চলতে হবে, কোনোভাবে যেন উত্তেজিত না হয়। নেহা বলল, ঠিক আছে। ডাক্তার চলে যাওয়ার পর সো গাইস, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। ডাক্তার চলে যাওয়ার পর বয় এসে খাবার দিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আমার মেয়ে আর আমার আপু প্লেটে খাবার নিয়ে বসে আছে। বুঝতে পারলাম আমার কলিজা দুটা আমার হাতে খাওয়ার জন্য বসে আছে। আমি ওদের কাছে গিয়ে বসতেই আমার আম্মু এসে আমার কোলে উঠে বসলো। আমি আর কথা না বাড়িয়ে দুজনকেই খাইয়ে দিলাম। নেহাও আমাকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে আমার আম্মু বলল, বাবাই আমিও তোমাতে খাইয়ে দিব, বাবাই আমিও তোমাতে খাইয়ে দিব, মানে আমাকে খাইয়ে দিবে। আমি বললাম, না আম্মু, তুমি আমাকে খাইয়ে দিতে পারবে না, তুমি এখনো ছোট, তুমি আগে বড় হও। আম্মু বলল, না বাবাই আমি পালবো, আন্নি তোমালে খাইয়ে জিততে, আমিও তিব। আমি বললাম, আচ্ছা আম্মু দাও। তারপরে আমার মেয়ে আমাকে তার ছোট ছোট হাত দিয়ে বিরিয়ানি আমার মুখে তুলে দিচ্ছে। খাওয়ানোর সময় তার ছোট হাত দিয়ে খাবার লেগে যাচ্ছে। এটা দেখে আমার মেয়ের হাসি আর আটকে না। ফোকলা দাঁত দিয়ে খিলখিল করে হাসতেছে। আমার মেয়ের হাসি সে যেন মুক্তা ঝরতেছে। কে বলবে কিছু সময় আগেও ওদের জীবনে অন্ধকার বিরাজ করছিল। এদের দুজনের এই হাসিকে আজীবন টিকিয়ে রাখার জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দিতেও রাজি। অসীম আনন্দের মধ্যে খাওয়া দাওয়া শেষ করলাম। ওদের দুজনকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। নেহাকে বললাম, আপু আজকে তুই কলেজে যাস না, তুই আমার আম্মুকে দেখে রাখিস। নেহা বলল, ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি ফিরো। আমি বললাম, আচ্ছা। কোথা থেকে আমার মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবাই তুমি কোথায় যাবে? আমি বললাম, কলেজে যাব আম্মু। আমার মেয়ে বলল, আত্মা দাও, আল্লাহ তাথ্যময় আমার জন্য চকলেট আনবে। আমি বললাম, ঠিক আছে আম্মু, আর কোনো দুষ্টুমি করবে না। আমার মেয়ে বলল, আত্মা বাবাই। সো গাইস, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। আমার মেয়ে বলল, আত্মা বাবাই বলেই কপালে একটা চুমু দিয়ে আমার কোল থেকে নেমে গেল। কলেজে এসে ক্লাস করে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কিছু কাজ করে বাসায় চলে আসলাম। শরীরটাও বেশ ভালো নেই। বাসায় এসে কলিং বেল বাজাতেই আমার আম্মু এসে দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই আমার জন্য চকলেট এনে তো। পকেট থেকে চকলেট বের করে দিতে দিতে বললাম, আমার আম্মু আমাকে আনতে বলছে, আমি না নিয়ে আসতে পারি? চকলেট নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার বেও বাবাই, মানে আমার বেস্ট বাবাই। বলে কোল থেকে নেমে চিৎকার করতে করতে বলতে লাগলো, আন্নি আন্নি দেখো, আমার বাবাই আমার জন্য চকলেট নিয়ে এতে, তুমি নিবে? নেহা বলল, না আম্মু তুমি খাও। আমার মেয়ে বলল, না আন্নি তুমি একটা নেও, না হলে আমি লাখ তলবো। নেহা বলল, ওরে বাবা, আমার আম্মুটা দেখি রাগও করতে জানে, তোমাকে আর রাগ করতে হবে না, দাও একটা আমি নিচ্ছি। আমার মেয়ে বলল, এই তো তুন্দুল আন্নি, ওদের এই কাহিনী দেখতেছি আর আমি হাসতেছি। সন্ধ্যায় এতিমখানায় গিয়ে মিমকে রেখে কিছুক্ষণ পর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম। পরদিন দুজন মিলে কলেজে গেলাম। ক্লাস করে বাইরে এসে দেখি নেহাকে কলেজের একটা বাজে ছেলে খারাপ কথা বলতেছে। তো গাইস, নেক্সট পার্ট ইউটিউবে আপলোড হয়ে গেছে। আর ছেলে মেয়েরা পাশে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আমি যে এখানে এসেছি তা ওরা কেউই জানে না। আমার সাথে আমার বন্ধুরাও ছিল, আমারই করার জন্য খুব এক্সপার্ট। আমি আর কোনো কথা না বলেই ছেলেগুলোর উপর পড়লাম, সাথে আমার বন্ধুরাও। ওদেরকে ইচ্ছা মতো। আর আপনারা হয়তো জানেন, আগে থেকেই আমি অন্যায় সহ্য করতে পারি না। আমার আজকের রূপ এর আগে কলেজে কেউই দেখে নাই। একটু পরে পুলিশ আসলো। এরই মধ্যে কে যেন ফোন করছে। পুলিশ আসতেই ওই ছেলেগুলোর মধ্যে কেউ একজন বলতে লাগলো, দেখুন স্যার আমাদের কিভাবে মিশে। পুলিশ অফিসার আমাকে দেখে বলল, আরে শাহিদ স্যার, আপনি এখানে? ব্যবসা, এতিমখানা, হাসপাতাল থাকার কারণে এলাকার সবাই না চিনলেও প্রভাবশালী আর ক্ষমতাশালীরা আমাকে ঠিকই চিনে। পুলিশ অফিসাররাও এর ব্যতিক্রম নয়। কিন্তু আমি যে এই কলেজে পড়ি তা জানে না। আমি বললাম, আমি এই কলেজের ছাত্র। পুলিশ অফিসার বলল, আচ্ছা স্যার আমরা আসি, এই ওদেরকে গাড়িতে উঠাও। সহকারী বলল, ওকে স্যার। পুলিশ অফিসার সবার মুখের দিকে তাকিয়ে দেখলো
সবাই কিছুটা হতাশার মধ্যে আছে, তাই বললেন, তোমরা হয়তোবা ভাবতেছো আমি ইনাকে অ্যারেস্ট করলাম না কেন। ইনি হলেন সেই শাহিদ হাসান শাহী, যিনি অন্যায়ের প্রতিবাদ ছাড়া কাউকে না। ইনি হলেন সেই শাহিদ হাসান যিনি কয়েক মাস আগেও নিজের টাকায় গরিব পথ শিশুদের জন্য এতিমখানা তৈরি করছে। আরো আছে তার অবদান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনি হলেন সেই শাহিদ হাসান যিনি অন্যায়ের প্রতিবাদ ছাড়া কখনো কাউকে মারে না। ইনি হলেন সেই শাহিদ হাসান যিনি কয়েক মাস আগে নিজের টাকায় গরিব পথ শিশুদের জন্য এতিমখানা তৈরি করেছেন। আরও আছে তার অবদান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুলিশের কথা শুনে সবাই অবাক। আমি বললাম, একটা কথা বলি, সবাই কান খুলে শুনে রাখো। আজ থেকে কেউ যদি কোনো মেয়েকে, আর বিশেষ করে আমার বোনকে নিয়ে কোনো বাজে কথা বলে, আমি তার চোখ তুলে নিব, সে যেই হোক। মনে থাকে যেন। এরপরে বন্ধুদেরকে বিদায় দিয়ে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। দুপুরে একসাথে লাঞ্চ করে অফিসে গেলাম। এমডি সাহেবের সাথে কিছু কথা বলে হিসাবটা নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে সবকিছু দেখে শুনে বাসায় আসলাম। বিভিন্ন কাজের মধ্য দিয়ে গেল 3 দিন। আজকে কলেজে নতুন ম্যাম আসবে, আর অনুষ্ঠান শুরু হবে দুপুর 12টায়। নেহাকে নিয়ে কলেজে গেলাম। যাওয়ার পরে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু ভালোভাবে দেখে নিলাম, যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। অতঃপর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো সেই আনন্দদায়ক মুহূর্ত, মানে নতুন ম্যাডাম স্টেজে ওঠার সময়। আমি আর আমার বন্ধুরা স্টেজের সামনে চেয়ারে বসে বিভিন্ন দিকে খেয়াল রাখতেছি। হঠাৎ প্রিন্সিপাল স্যার বললেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা সেই সময় উপনীত হয়েছি যেটার জন্য আমরা এই বিশাল আয়োজনের ব্যবস্থা করেছি। এখনই তোমাদের নতুন টিচার স্টেজে আসবেন, আর তাকে বরণ করে নেওয়ার জন্য আমি স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি এই কলেজের ছাত্র শাহিদ হাসান শাহীকে। শাহিদ হাসান, তুমি কোথায় আছো? এই মুহূর্তে স্টেজে উপস্থিত হও। আমি আর দেরি না করে স্টেজে উঠে গেলাম। আমি নিচের দিকে তাকিয়ে ফুলের তোড়া ঠিক করতেছি। একটু পরেই ছাত্রছাত্রীরা তালি দিতে লাগলো। বুঝলাম কেউ একজন স্টেজে উঠতেছে। ভাবলাম ম্যাডামই হবে। প্রিন্সিপাল স্যার বললেন, এখন নতুন ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য শাহিদ হাসান শাহীকে অনুরোধ জানাচ্ছি। আমি ফুলের তোড়া হাতে নিয়ে পিছনে ফিরে নতুন ম্যাডামের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। গাইজ, সম্পূর্ণ গল্প এনজয় করার জন্য তোমরা আমার ইউটিউবে যাও। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। সো আল্লাহ হাফেজ। গায়ের লোমগুলি খাড়া হয়ে গেল। আমি কাকে দেখতেছি? এটা কি করে সম্ভব? ম্যাম আর কেউ না, ম্যাম হলো আমার এক্স গার্লফ্রেন্ড সামিয়া। সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিয়া হয়তো এটা ভাবতেছে যে আমি এখানে কেন। প্রিন্সিপাল স্যার বললেন, শাহিদ হাসানকে আমি আবারও অনুরোধ করতেছি নতুন টিচারকে বরণ করে নেওয়ার জন্য। প্রিন্সিপাল স্যারের কথায় আমার ধ্যান ভাঙলো। আমি কাঁপা কাঁপা হাতে সামিয়াকে ফুলের তোড়া দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্টেজ থেকে নেমে আসলাম। আমাকে এভাবে নেমে আসতে দেখে উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীরা কিছুটা অবাক হয়ে গেল। আমি স্টেজ থেকে নেমে এসে ক্যাম্পাসের বকুল গাছের নিচে বসে পড়লাম। এখানে কেউ নেই, তেমন নিরিবিলি পরিবেশও নয়। একটু দূরেই সাউন্ড বক্সে বাজতেছে, আর ওই সাউন্ড বক্সের মাধ্যমে ভেসে আসতেছে সামিয়া নামের অবিশ্বাসীর কথা। সামিয়া লেকচার দেওয়ার পরে প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ লেকচার দিলেন, তারপর অনুষ্ঠান শেষ করে দিলেন। আমি বসে থেকে ভাবতেছি যে সামিয়া এখানে কেন? সামিয়া কি আমাদের ইংলিশ ম্যাম? আর সে এখানেই বা কেন জয়েন করলো? সেই স্বার্থপর শহরে তো ভালো কলেজ ছিল না। আর ভাবতে পারতেছি না, মাথাটা ব্যথা শুরু করলো। হঠাৎ করে কে যেন আমার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরে দেখি ইকবাল আমার কাঁধে হাত রেখে আসছে। সাকিব আর রিয়াদ ইকবালের পাশে দাঁড়িয়ে আছে। ইকবাল আমাকে বলল, শাহিদ, তোর কি হয়েছে? এখানে একা বসে আছিস কেন? আমি বললাম, না রে দোস্ত, তেমন কিছুই হয় নাই, মাথাটা একটু ব্যথা করতেছে আর কি। সত্যিটা ওদের কাছে বলা যাবে না। রিয়াদ বলল, আচ্ছা চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি বললাম, আমি ঠিক আছি। রিয়াদ বলল, শাহিদ, তোকে প্রিন্সিপাল স্যার দেখা করতে বলছেন। আমি বললাম, যাচ্ছি, আমার সাথে তোরাও চল। সাকিব বলল, চল। ওদের সাথে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। দরজায় গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? প্রিন্সিপাল স্যার বলল, এসো। আমি রুমের ভিতরে ঢুকে গেলাম। স্যারের সামনে দাঁড়িয়ে আছি। প্রিন্সিপাল স্যার বলল, কি ব্যাপার শাহিদ, তুমি তখন স্টেজ থেকে নেমে গেলে আর আসলে না কেন? সো গাইজ, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। প্রিন্সিপাল স্যার বললেন, কি ব্যাপার শাহিদ, তুমি তখন স্টেজ থেকে নেমে
বসে আছে আর আড্ডা দিচ্ছে। আমি নেহাকে বললাম, আপু বাসায় যাবি না এখন? নেহা বলল, হ্যাঁ ভাইয়া চল। তারপর ওকে নিয়ে ক্যান্টিনে গিয়ে কিছু খাইয়ে দিয়ে দুজনে মিলে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করলাম, জোহরের নামাজ পড়ে দুই ভাই বোন একসাথে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে একটু ফেসবুকে আসলাম। কিছুক্ষণ পর লগ আউট করে আবার রেখে দিলাম। সন্ধ্যায় এতিমখানা গেলাম, সেখানে আমার মেয়েকে নিয়ে কিছু সময় আড্ডা দিলাম। তারপর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে বাসায় আসতে যাব। ঠিক এমন সময় আমার মেয়ে তার দুই হাত দিয়ে আমার হাত জড়িয়ে ধরে বলতেছিল, বাবাই আমি তোমার কাছে থাকবো, তুমি দেও না। আমি বললাম, আম্মু তোমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেই, তুমি ঘুমিয়ে পড়ো। আমার মেয়ে বলল, না তুমি আমার সাথে ঘুমাবে, বলেই কান্না করতে লাগলো। আমি আমার মেয়ের কান্না আর সহ্য করতে না পেরে ওকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। আর আমি এই এতিমখানায় ঘুমাতে পারবো না, এটার বেশ কয়েকটি কারণ আছে। আর একটা কথা, আমি যদি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসতাম তাহলে সে সকাল উঠে কান্না করতো, কারণ সকালে ও দেখতো আমি ওর পাশে নেই। আর আমার মেয়ের এই বয়সে আল্লাহর রহমতে ব্রেন শক্তি অনেক বেশি। মিমকে নিয়ে এতিমখানা থেকে বাহির হয়ে বাইকের কাছে আসলাম। আজকে নেহা আসেনি আমার সাথে, ওর নাকি শরীর খারাপ, তাই আমি ওকে আনিনি। যাই হোক, আমি বাইকে উঠে আমার মেয়েকে সামনে বসিয়ে নিলাম। ছোট বাচ্চা পিছনে বসিয়ে রাখাটা ঠিক হবে না। এরপরে মেয়ের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই, তো গাইস নেক্সট পার্ট অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমরা এখনই। বাসায় এসে কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল। মিম নেহাকে দেখে আমার কোল থেকে নেমে ওর আন্নিকে জড়িয়ে ধরে বলল, আন্নি আজকে আমি তোমাদের কাছে থাকবো। নেহা বলল, ঠিক আছে আম্মু এসো। এরপরে সবাই একসাথে, মানে নেহা, মিম আর আমি একসাথে ডিনার করতে বসলাম। মিম আগেই খেয়েছে, তারপরেও নাকি আমার সাথে খাবে। আমার মেয়ে তো খাবে না, আমার সাথে দুষ্টুমি করবে। খাওয়া দাওয়া শেষ করে নেহা ওর রুমে ঘুমাতে গেল, আর আমি আমার মেয়ে মিমকে নিয়ে আমার রুমে ঘুমাতে আসলাম। রুমে এসে আমি শুয়ে পড়তেই আমার মেয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বিভিন্ন গল্প শোনাচ্ছি, আর সে আমার গল্প শুনে ফোকলা দাঁত দিয়ে হাসতেছে। একটু পর দেখি আমার মেয়ে আর হাসতেছে না, নড়াচড়া করতেছে না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি আমার মেয়ে পরম সুখে ঘুমাচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর এর মাঝে অজানা একটা সুখ মনের গহীনে অনুভব করলাম। আবার হঠাৎ করে সামিয়ার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আমি তো এখানে ভালোই আছি, কেন তুমি আবার সেই পুরনো ক্ষতটাকে জাগিয়ে দিচ্ছ? আমি তো আর চাই না তোমাদের মতো অবিশ্বাসীদের কাছে ফিরে যেতে। আমি তো এখানে একটা বোন পেয়েছি, একটা টুকটুকে মেয়ে পেয়েছি, তোমাদেরকে আমি আর চাই না। বাবা মায়ের কথা ভাবতেই বালিশটা ভিজে গেল। সকালে আমার মেয়ের ডাকে ঘুম থেকে উঠলাম। মিম বলল, বাবাই এ তো থরথাল হয়েছে। আমি বললাম, আম্মু উঠতেছি। উঠে ফ্রেশ হয়ে তিনজনে নাস্তা করলাম। নাস্তা করার সময় নেহা বলল, তো গাইস নেক্সট পার্ট অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমরা এখনই যাও, সাবস্ক্রাইব করো আর এনজয় করো। নাস্তা করার সময় নেহা বলল, ভাইয়া আজকে আমার আম্মুটাকে কলেজে নিয়ে চলো। আমি বললাম, আম্মু তুমি আমার কলেজে যাবে? মিম বলল, যাবো, তবে আমালে চকলেট কিনে দিতে হবে। নেহা বলল, আচ্ছা আম্মু দিব, এখন চলো। তারপরে আমার মেয়েকে ভালো কাপড় পরিয়ে দিলাম। হাজার হলেও সে আমার প্রিন্সেস বলে কথা। যাই হোক, আমার মেয়ে আর আমার বোনকে নিয়ে কলেজে গেলাম। কলেজে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে বললাম। আমি বাইক পার করে ওদের কাছে গেলাম। এরপরে ওদের নিয়ে ক্যান্টিনে গেলাম। আমার বন্ধুরা এখনো আসেনি। আমরা একটা টেবিলে বসলাম, আমি আর নেহা দুজন দুপাশে, আর আমার প্রিন্সেস মাঝখানে। অপরিচিত কেউ আমাদের দেখলে একটা ফ্যামিলি ভাববে। অনেক সময় ধরে আমরা তিনজনে বসে থেকে খাওয়া দাওয়া আড্ডা দিতে লাগলাম। উঠে আসতে যাব, তখন আমার মেয়েকে বললাম, আম্মু তুমি আর কিছু খাবে? মিম বলল, আইসক্রিম খাবো, মানে আইসক্রিম খাবে। আমি ওয়েটারকে বলে আইসক্রিম আনাই। আইসক্রিম এনে আমার মেয়েকে দিলাম। সে পরম আনন্দে খাচ্ছে। আমি আর নেহা ওর খাওয়া দেখে হাসতেছি, কারণ আমার মেয়ের গাল এবং নাক আইসক্রিমে মেখে গেছে। আমার মেয়ে আমাকে বলল, বাবাই তুমি আমার আইসক্রিম খাবে? আমি বললাম, না আম্মু তুমি খাও। আমার মেয়ে বলল, আচ্ছা বাবাই। আমরা তিনজনে এমন একটা টেবিলে বসে আছি যেখানে কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে গেটের সব ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা আমাদের অনায়াসে দেখতে পারবে।
আমি আমার মেয়েকে বললাম, মামুনি আর কিছু খাবে? আমার মেয়ে বলল, না বাবাই, আর খাবো না। ভালোই তো সংসার শুরু করছো। হঠাৎ করে কথাটা পিছন থেকে কে যেন বলল। পিছনে ফিরে দেখতেই আমার হাত পা অবশ হয়ে গেল। তো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লিংক টিকটকের বায়োতে দেওয়া আছে। সো এখনই যাও।